কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি পরম পিতার মুখ নিঃসৃত বেদ পাঠ। আজকের বিষয় উইল বা ইচ্ছা। ঠাকুর বলছেন, উইল বা ইচ্ছাও হলো এমনই একটি ক্ষুধা, এমনই একটি তৃষ্ণা, যা কোনো বুদ্ধি বা অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে চলে না। আমাদের ভেতরকার অভাব অভিযোগের তাড়নাতে তা ভেতর থেকে আপনি এক একটি ইন্দ্রিয়ের চাহিদা অনুযায়ী জাগতে থাকে। চাহিদাগুলি যখন স্ফুরণ হয় তখন সবকিছুই ইন্দ্রিয়ের অভিমুখে ধাবিত হয়। বিভিন্ন ইন্দ্রিয়ের চাহিদা বিভিন্নভাবে পূরণ করা হয়। একটি বীজকে হাতে পেলেই বলা যাবে না যে গাছের কাণ্ড, পাতা, ফুল, ফল সমেত গাছটিকে পেলাম। কিন্তু প্রকৃতির আপন গতিতে একটি ছোট্ট বীজ থেকেই তো ক্রমে ক্রমে কাণ্ড, পাতা, ফুল, ফল সবই সৃষ্টি হয়। কি আশ্চর্য দেখো, বীজটি ভেঙে ফেললেও তাতে কিছুই খুঁজে পাওয়া যায় না, অথচ বীজের মধ্যেই সবকিছু সুপ্তভাবে ন্যস্ত রয়েছে। বীজটি মাটিতে পুঁতলেই ধীরে ধীরে গাছটি পত্রে, পুষ্পে, শাখা প্রশাখায় সুশোভিত হয়ে উঠবে। তাই বীজ হাতে নিয়ে যদি বলি ফুল, ফল, পাতা সমেত গোটা গাছটিকে পেলাম, তাহলেও ব্যক্তিগত চিন্তার প্রসারতার দিক থেকে কথাটি ভুল হবে না। একটি রাজহাঁসের ডিমের ভেতরেই তো একটি পূর্ণাঙ্গ রাজহাঁসের পূর্ণ সম্ভাবনা সুপ্তাকারে রয়েছে। কিন্তু ডিমটি হাতে নিয়ে যদি চিন্তা করো, কি সুন্দর রাজহাঁস, কি সুন্দর তার হলুদ ঠোঁট দুটি, গ্রীবা ভঙ্গি বা কি চমৎকার, শ্বেত শুভ্র বর্ণ, সরস্বতীর বাহন। তাহলে কি রাজহাঁসটি প্যাক প্যাক করে ডেকে উঠবে? তা তো হবে না। ডিমটি সেদ্ধ করলেও তো সবকিছু সলিড হয়ে গেল, আর ডিমটি ফাটিয়ে ফেললে তার ভেতর থেকে শুধু কিছুটা হলুদ তরল পদার্থ বের হয়ে আসবে, আর কিছুই নয়। অথচ ঠিক মতো তা দিতে পারলে ওই ডিমটি হতেই একটি রাজহাঁসের জন্ম হতে পারে। আম বা কাঁঠালের বীজকে সেদ্ধ করলেও তা থেকে আম বা কাঁঠাল বেরিয়ে আসার সম্ভাবনা বরাবরের জন্যই লুপ্ত হয়ে যাবে। উইলটাও ঠিক বীজেরই মতো। এটা এমন একটা বস্তু যা আলো বাতাসের মতো ভিতরে ভিতরে অহর্নিশ প্রবাহিত হয়ে চলেছে। শিখার মতো ভিতরে ভিতরে জ্বলছে। শিখার কাজই হলো আলো দান করা। সে সর্বদাই প্রকাশ করে। ডে লাইটের মতো সে সবসময় জ্বলছে। কিন্তু সে আলোকে আড়াল দিয়ে কেউ যদি কিছু চুরি করে, তার জন্য ডে লাইট দায়ী নয়। সূর্যের কাজই হলো জীবনকে রক্ষা করা। আবার তুমি ইচ্ছা করলে তা নষ্টও করতে পারো। সূর্য সেজন্য দায়ী নয়। কমন সেন্সের বেলাতেও একই কথা। শুধু সলতেতে আগুন জ্বালিয়ে দিলে তা পুড়ে যাবে, কিন্তু তাতে একটু তেল দিলে সলতে ভালোভাবেই জ্বলতে থাকে। তারপর যদি একটি চিমনি বসিয়ে দেয়া হয়, আলোটা তাহলে আরো প্রসারতা লাভ করবে। সেন্স বা চৈতন্যের বেলাতেও ঠিক তাই। এভাবেই সেন্সের সঙ্গে বুদ্ধি বিবেচনা এসে যুক্ত হয়। একই মহাসাগর থেকে কত নদ নদী খাল বিলের উৎপত্তি। নামে ভিন্ন ভিন্ন হলেও তাদের উৎপত্তি স্থল এক। একই মহাসাগরের সঙ্গে এক যুক্ততায় বাঁধা। ঠিক তেমনি ভাবে সেন্সের মাউন্টেন থেকে ফাউন্টেনের মতো জ্ঞান, বিবেক, বিচার ও বুদ্ধি বিবেচনার উৎপত্তি হয়েছে। প্রকারান্তরে এক বস্তুরই নানা নাম। গাছের পাতা, ফুল, ফল, কাণ্ড,
নাম ভিন্ন ভিন্ন হলেও কেউই গাছ থেকে আলাদা নয়। তেমনি সেন্স, উইল, নলেজ যত ভাগেই বিভক্ত হোক, সবার উৎসই এক। নানা ফুল দিয়ে মালা গাঁথলেও এক মালাতেই তো সব ফুল গাঁথা রয়েছে। আমাদের জীবনের যে গতি বা মোশন, কেউ তাকে রোধ করতে পারছে না। জীবন থেকে মৃত্যু মহাকালের গতির একটি পদক্ষেপ মাত্র, যেন এ ঘর থেকে সে ঘরে যাওয়া। আবহমান কাল হতে এই যে গতি অনুযায়ী গতির দিকে যাওয়া আর আসা, এ তো অহরহই চলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত বিভিন্ন স্তরের ভিতর দিয়ে কতগুলো স্তর ভেদ করে চলতে হয়। এই গতিতেই গতিটি প্রতিটি স্তরের গতি। এই গতি ভেদ করেই এক ব্যক্তিকেই শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কতগুলো স্তরের মধ্য দিয়ে আসতে হচ্ছে। যে শিশু 1 হাত পরিমাণ জন্মেছিল, সে জানতেও পারল না কিভাবে সে 3.5 হাত হয়ে গেল। একটি হাতিও একদিন এত সূক্ষ্মাকারে ছিল যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে খুঁজে পাওয়া যেত না। সেই হাতিও তো ক্রমে ক্রমে বড় হতে হতে 200-250 মনে দাঁড়ালো। গতির পথে কিভাবে তাকে টেনে নিয়ে গেল সে কিন্তু বুঝতেও পারল না। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুই এভাবে গতির টানে, গতির পথে গতিতেই চলছে। ন্যাচারাল কোর্স, এতেই এটা হয়ে যাচ্ছে। ইউনিভার্সাল উইলটাও এই অনন্ত গতির পথে চলেছে। যে যেখানেই যাক না কেন, যতই সাজুক না কেন, সাথে সাথে উইলও চলছে, সেন্সও চলছে। ক্রমে ক্রমে ধাপে ধাপে জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা সবই এগিয়ে চলেছে। গান বাজনার সময় সাধারণত 16 মাত্রাতেই বাজায়, কেউ 32 মাত্রা, এমনকি দ্রুত লয়ে 64 বা 128 মাত্রায় বাজালেও তার 16 মাত্রা ঠিকই থাকে। অতি দ্রুত গতিতে গিয়েও, অতি দ্রুত লয়ে তাল রেখেও বিলম্বিত গতিতে মিল রেখে কাজ করতে হয়। একটা পিন পয়েন্টকে কেন্দ্র করে কেউ যদি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে চায়, তাহলে সেই পিন পয়েন্টটা একবার ঘুরতে যত সময় লাগবে, বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতেও একই সময় লাগবে। এই বিশ্ব জগৎ ঘুরতে যদি আজীবন লেগে যায়, পিন পয়েন্ট তো একবারই ঘুরলো, 5000 বার ঘুরলো না। অনন্তকালের বিশ্ব পরিক্রমার সাথে সাথে এতটুকু স্পেস, একটা ছোট্ট নিডল পয়েন্ট, একবারই মাত্র নিজেকে প্রদক্ষিণ করলো। আশ্চর্য নয় কি? প্রকৃতি সর্বাবস্থায় আমাদের সৎ পথে, ন্যায়ের পথে চালিত করার জন্য এক জাতীয় গতি দিয়ে যাচ্ছে। নেচার সবসময় প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়ে আমাদের সবকিছু জানিয়ে দিচ্ছে। এত পাওয়া ও জানা সত্ত্বেও কেন আমরা বারবার হোঁচট খাচ্ছি? কেন নিজেকে হারিয়ে ফেলছি? কেন প্রকৃতির সাবধান বাণী উপেক্ষা করে আমরা আইন ভঙ্গ করছি? এই বুদ্ধি আমাদের কে যোগাচ্ছে? নেচার তো আমাদের ভালোর দিকেই মন নিয়ে নিতে চাইছে। প্রকৃতি তার সহজাত দান তো সকলকে দিয়েই রেখেছে। তাহলে আজ আমাদের এত দুর্গতি কেন? জলের স্বাভাবিক গতি ঢালুর দিকে হলেও আবর্তনে সে কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে আছে। আমাদের দৃষ্টিতে অদৃষ্টিতে যে আকাশে, বাতাসে, আলো, মাটিতে সর্বত্রই সে বিরাজমান। সবার ভেতরেই চলছে তার আসা যাওয়া, কোথাও কখনো সে বসে থাকে না। গতির পথে চলে সে সব কিছু সংশোধন করে চলেছে ওয়াশিং সিস্টেমে। সেন্স বা চৈতন্য প্রকৃতির প্রতিটি বস্তুকে কিভাবে সংশোধনের পথে চালিত করছে ভাবলে অবাক হতে হয়। এই বিশ্ব জগতে যে জল বিরাজমান রয়েছে, এমনি থাকলে কবে তা দূষিত হয়ে যেত। সে তাই বিভিন্ন বস্তুর ভিতর দিয়ে তার গতিপথ বেছে নিয়েছে। ফলে কোনো দূষিত পদার্থই তাকে স্পর্শ করতে পারছে না। ডোবার জল, নালার জল বা কোনো বদ্ধ জলাশয়ের জল সহজেই দূষিত হয়, কিন্তু স্রোতের সাথে মিললে সেই জলই প্রাকৃতিক উপায়ে পরিশোধিত হয়ে যায়।
এতে কি বোঝা যাচ্ছে? জলের বাস্তব দৃষ্টান্ত আমাদের চোখের সামনে রেখে প্রকৃতি যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে, ডেকে ডেকে যেন বলছে, তোমাদের এই দেহ যেসব বস্তু দিয়ে গঠিত তার সবকটি সংশোধিত হয়ে যার যার নিজস্ব গতির পথে চলেছে। মহাকাশের যারা মহাকর্মী, সেই জল, বাতাস, আলো, মাটি সবাই যেন গতির পথে মহাকাশের সাথে লীন হয়ে যাচ্ছে। জল যেন তাই জানিয়ে যাচ্ছে, আমি রূপেও আছি আবার অরূপেও আছি। জলই বরফ আবার বরফই জল। মিশে থাকার অবস্থায় থেকেও বরফাকারে রয়েছে এই বাস্তব জগৎ। এই বরফই আবার যখন গলে যায়, মিশে যায়, তখনও সে ফাঁকা হয়ে যায় মিশে যাওয়ার ধারায়। এভাবেই এই জগতের প্রতিটি বস্তুই যেন মিশে যাওয়ার ধারায় মিশে আছে মহাশূন্যে। সব কিছুই শূন্য থেকে এসে শূন্যতেই বিরাজ করছে, আবার শূন্যতেই লয় হচ্ছে। জগৎ প্রপঞ্চের এই হলো রহস্য। এই খেলাই চলছে চিরন্তন। সেন্স আমাদের সেভাবেই চালিত করছে। তাই নিজেদের কথা নিজেরা যখন ভাবি, ভাবনার সমুদ্রে যখন তলিয়ে যাই, একটি কথাই তখন বারবার ভাবিয়ে তোলে, আমরা কোথায়, এখানে না সেখানে? এখন মনে হয় আমরা এখানে, আবার মনের সাথে বিলয়ের পথে সেথায়। বাস্তবে মনে হয় আমরা এখানে, কিন্তু সত্যই যে আমরা প্রতি মুহূর্তে বিলয়ের পথে, সেই বিলীয়মানতার দিকটাই যাতে চেতনার সাথে একত্রে মিশে থাকে, সেই বোধটা যাতে বোধে থাকে, তার জন্য সেন্স বা চেতন সব সময় সচেতন। এই সচেতনতার দিকটা যাতে সর্বাবস্থায় সব সময় বিরাজ করে, তার সাধনাই হলো জীবজগতের সকল জীবের সহজাত সাধনা। এটাই যেন সৃষ্টির উদ্দেশ্য। জীবজগৎকে সেই পথে সহজ গতিতে চালিয়ে নেওয়াই যেন চৈতন্যের একটি কাজ। সৃষ্টির উদ্দেশ্য সাফল্যের পথে জীবজগৎ এভাবেই চালিত হয়ে যাচ্ছে। সাধনার বিষয়বস্তুর প্রসারতার দিকটা এত ব্যাপক যে ধারণাতীত। আমাদের ইন্দ্রিয়গুলোও সেভাবেই অনন্ত চৈতন্যের পথে ধাবিত হচ্ছে। এর প্রসারতার ক্ষেত্র মনের দিক থেকে যাতে আরো প্রসার লাভ করে, সেভাবেই যেন প্রকৃতি সব কিছু চালিয়ে নিয়ে যাচ্ছে। তবু কেন মানুষ বারবার হোঁচট খাচ্ছে? কেন এত বিভ্রান্তি? তার কারণ, যদি তোমাদের কমন সেন্সের মাধ্যমে একটু তলিয়ে দেখো, সহজাত কাণ্ডজ্ঞানই তোমাদের বুঝিয়ে দেবে হোঁচট খাওয়ার কারণগুলো। নবজাত শিশু হাঁটাচলা করতে না পারলেও স্বাভাবিক গতিতে হাত পা ছুড়ে হাঁটা চলার কাজগুলো ঠিকই করে নিচ্ছে। গাছ একই জায়গায় শতেক বছর দাঁড়িয়ে থেকেও তার ডালপালাগুলো বাতাসের সাথে সাথে ঝড়ের বেগে এমন ভাবে ছুটতে থাকে যে মনে হবে বহু মাইল দৌড়ে এসে আবার দাঁড়িয়ে আছে। আমাদের কাণ্ডজ্ঞানও যাতে আরো বেশি শাখা প্রশাখায় পল্লবিত হয়ে ফুলে ফলে ভরপুর হয়ে ওঠে, তার জন্যই এই হোঁচটের প্রয়োজন। জীবনে আপনা আপনি নানা ধাক্কা খেয়ে খেয়ে চেতনার স্ফুরণের দিকটা যেন আপনি বিকশিত হয়ে ওঠে। জীবনের ধাক্কা খেলেই বুদ্ধি খোলে। জীবন গতির পথে বাধা বিঘ্নগুলো সাহায্যকারী রূপেই আসছে। এই ধাক্কা পতনের জন্য নয়, জাগরণের জন্য। প্রতিটি হোঁচটের কারণ বুদ্ধির দ্বারা বুঝে নিতে অসুবিধা হয় না, সাথে সাথে সাবধানতাও এসে যায়। কমন সেন্স বা কাণ্ডজ্ঞানই এখানে কাজ করছে। ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে জীবনের ধাক্কা আমাদের কতটা এগিয়ে নিয়ে যায়। অবশ্য মাঝে মাঝে পিছিয়েও নিয়ে যায় ঠিকই, তবে এগোনো পিছানো বড় কথা নয়। আসল কথা হলো এগোনোও বুঝতে পারছে, আবার পিছলেও বুঝতে পারছে। বুঝটাই এখানে বড় কথা। সেটাই আমাদের সাধনা। বুঝ যাতে আরো বুঝে আসে,
চৈতন্য যাতে আরো সচেতনে ভরপুর হয়ে ওঠে, তার জন্যই তো সাধনা। আমাদের গলদগুলো যদি বুঝতে পারি, তবেই আসবে অনুশোচনা, তা থেকেই হবে সংশোধন। এভাবেই কাজ হয়ে যাবে। সহজাত দান হিসাবে প্রকৃতি আমাদের সবকিছুই দিয়েছে। মস্তিষ্কের সাথে মনকেও উইল করে দিয়েছে। মন এমন একটি বস্তু যা কখনো কোনো অবস্থাতেই স্থির থাকে না। সে জাগরণেও স্থির থাকে না, ঘুমন্ত অবস্থাতেও ঘুমিয়ে থাকে না। জাগরণে, শয়নে, স্বপনে, সর্বাবস্থায় সে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। কেউ হয়তো মন্দিরে ধূপ ধুনা জ্বালিয়ে উপাসনায় বসেছে, দেবতার পায়ে মন স্থির করার চেষ্টা করছে। মন কিন্তু এদিকে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মনের অবাধ্যতায় উপাসক বিরক্ত হচ্ছে। কনস্টিপেশনে রোগীর মতো ক্রমাগত সংকোচন আর প্রসারণ করছে, আর মনকে ধরে আনার জন্য ব্যর্থ চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ছে। মঠে মন্দিরে অনেকেই তো চোখ বুজে বসে থাকে। তাদের মনের এক্সরে ছবিটা যদি তোমরা দেখতে পেতে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে সবার মনই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে। এটাই প্রকৃতির নিয়ম। নিছক সংস্কারের বশে মানুষ মনকে কন্ট্রোল করতে চায়। এ যেন সেই দাদুর দাড়ি সিধে করার মতো। দাড়ি যেমন কখনো সিধে হবে না, তেমনি মনকেও কখনো কন্ট্রোল করা যাবে না। তা এখানে বেশিরভাগ মহানরা যে বলেন মনকে নিবিষ্ট না করলে দেব দর্শন হবে না, এটা একটা বোরের চাল ছাড়া আর কিছুই নয়। মনও নিবিষ্ট হবে না, তাদের দেব দর্শনের জন্য কেউ বিরক্তও করবে না। এতে মহানদের গদিও ঠিক রইল, আর ফাঁকিও ধরা পড়ল। মন সংযোগ করে মনকে স্থির করার চেষ্টা বৃথা। মন কোনোদিনও এক জায়গায় বসে থাকে না। দুনিয়ার সমস্ত বাতাসকে, সব আলোকে কখনো একটা ঘরে আটকিয়ে রাখা যায় না। তেমনি মনকে সংযত করার চেষ্টাও নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। অনেকে আবার বলে আজ্ঞা চক্রে মনকে নিবিষ্ট করতে। আগুন জ্বালাবার জন্য সবটা সূর্যালোকের দরকার হয় না। একটা আতস কাঁচে সূর্যের একটুখানি আলো কেন্দ্রীভূত করলেই আগুন জ্বলে ওঠে। গোটা সূর্যকে গ্রহণ করা কারো পক্ষেই সম্ভব নয়। সূর্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেই তো পুড়ে ছারখার হয়ে যাবে। তাই এর মধ্যেই সব কাজ গুছিয়ে নিতে হবে। মনের বেলাও সেই একই নিয়ম। মনের যাতায়াত সর্বত্র, তার মধ্যেই যতটা পারা যায় ভালো কাজে মনকে নিবিষ্ট করার চেষ্টা করতে হয়। প্রকৃতির যে সহজাত দান তা অনাদি অনন্ত, অফুরন্ত সম্পদ রয়েছে তাতে। বড় মধুময়, বড় ব্যাপক তার রূপ। তার প্রতিটি বস্তুতে চৈতন্য আর জ্ঞানের সুর পাওয়া যায়। প্রকৃতি যেন দুহাত বাড়িয়ে রয়েছে আমাদের দিকে, তবু আমরা সেদিকে যেতে চাই না। সহজলভ্য বস্তুর দিকেই আমাদের বেশি আকর্ষণ। বেশিরভাগ মানুষই তার নিজের জিনিসে পরিতৃপ্ত নয়। তারা মনে করে আমার চেয়ে তারটা ভালো, আবার তারটার চেয়ে ওরটা আরো ভালো। কোনো কিছুতেই তাই তৃপ্তির সুরটি আর খুঁজে পাওয়া যায় না। ক্ষণিকের চাহিদা, ক্ষণিকের তৃপ্তির দিকে সবার আগ্রহ। উইলের প্রভাবেই মানুষ কোনো দিকে না তাকিয়ে বৃত্তির নিবৃত্তির দিকে ধাবিত হচ্ছে। নেচার উইল করে আমাদের সবই দান করে দিয়েছে ঠিকই, কিন্তু মূর্খতা, অজ্ঞতা ও অনভিজ্ঞতার জন্য আমরা সেই অমূল্য সম্পদ নষ্ট করে ফেলেছি। কাজে আর নামতে পারছি না। গাছের যে বীজটি থাকে সূক্ষ্মাকারে, সেই বীজ থেকেই অঙ্কুর বের হয়। অঙ্কুর থেকে ক্রমশ ক্রমশ কাণ্ড ও ডালপালার সৃষ্টি হয়। ক্রমে ক্রমে ফুলে ফলে শোভিত হয়ে ছোট্ট বীজটি বিরাট মহীরুহে পরিণত হয়। উইল বা ইচ্ছা শক্তি তেমনি বীজাকারে রয়েছে অতি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে প্রতি অণু পরমাণুতে। এই উইলই হলো ভেতরের সুর। আপনা আপনি প্রকৃতির স্বাভাবিক গতিতে সে বাড়তে থাকে। একেই বলে ন্যাচারাল ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি।
ক্রমে ক্রমে উইল গিয়ে আঘাত করে কমন সেন্সের দরজায়। কমন সেন্স তখন উইলকে নিয়ে এগুতে থাকে পরিপূর্ণতার পথে। কিন্তু গাছ বাড়বার সময় যদি তাকে চাপা দিয়ে রাখা হয়, অথবা বারে বারে যদি তার মাথার দিকটা কেটে ফেলা হয়, সে গাছ তবে স্বাভাবিকভাবে বাড়তে পারে না। চৈতন্য বা সেন্সের বেলাতেও ঠিক তাই। জীবনের গতির পথে আমাদের চাহিদা পূরণের আকাঙ্ক্ষা যদি বিবেকের পথে, চৈতন্যের পথে, কমন সেন্সের পথে সহজ স্বচ্ছন্দ গতিতে এগিয়ে যেতে থাকে, তবে সেটা অপরূপ রূপে পরিণত হবে। কিন্তু পরিবেশের চাপে যদি তার গতির পথে বিঘ্নের সৃষ্টি হয়, সেটাই হবে বিকৃত স্বরূপ। সমাজের দিকে তাকিয়ে আজ আমরা এটাই দেখতে পাচ্ছি। কমন সেন্স প্রতি মুহূর্তে আমাদের খোঁচাচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছ না কি ঘটছে? কেন তোমরা প্রতিকার বা প্রতিবিধানে এগিয়ে আসছো না? কিন্তু কমন সেন্স আমাদের সজাগ করে দিলে কি হবে? চারিদিকের পরিবেশ তো অনুকূল নয়। এই প্রতিকূল পরিবেশে সহজাত স্ফুরণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিঘ্নের সৃষ্টি হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে আমরা কোনো কিছুই তা প্রকাশ করতে পারছি না। উইলের স্ফুরণের পথে সহজ সুন্দর পরিবেশের সহায়তা পাওয়া গেলে সংকীর্ণতার গণ্ডি থেকে, বর্তমান সমাজের দুঃখ দুর্দশা থেকে অনেকেই মুক্তি পেত। উইল হলো বীজ, বীজাকারে সে রয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে। আর এই উইল বা ইচ্ছাই বুদ্ধি বা জ্ঞানের সাথে যুক্ত রয়েছে। কিন্তু প্রত্যেকের ভিতরে যে কমন সেন্স বা জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা রয়েছে, উইল বা ইচ্ছাটা কিন্তু এদের ওপরে নির্ভর করে জাগছে না। উইলের কাজ কি জানো? উইল বা ইচ্ছা শক্তির কাজ হলো সকল ইন্দ্রিয়ের বৃত্তিগুলিকে উইলের মধ্যে এনে চৈতন্যের সাহায্যে প্রকাশ করা। প্রকাশ ভঙ্গিমার প্রতিটি মুহূর্তে উইল কখনো বুদ্ধির সাহায্য, কখনো বিচার বিবেচনা বা বিবেকের সাহায্য, সেন্সের সাহায্য নিচ্ছে। ইন্দ্রিয়ের চাহিদা পরিপূরণের জন্য, বৃত্তি নিবৃত্তির জন্য যখন যেটুকু দরকার তা ব্যবহার করতে সে কোনোই ত্রুটি করছে না। অহর্নিশ উইল তার নিজের কাজ করে যাচ্ছে। এমন ভাবে সে তার কাজ করে চলেছে যে তাতে উইলের প্রভাবই বেশি। কমন সেন্সের পার্সেন্টেজ সেখানে খুবই কম। উইলের সঙ্গে কমন সেন্সও থাকে ঠিকই, কিন্তু উইলের প্রাবল্যের কাছে, বৃত্তির চাহিদা পূরণের কাছে কমন সেন্স খুবই কমজোর হয়ে যায়। সে উইলের সাথে সাথে যাচ্ছে, উইলের সাথে সহযোগিতা করছে, আবার উইলকে গাইড করারও চেষ্টা করছে। সব সময়ই সে জানিয়ে দিচ্ছে এটা ঠিক নয়। কমন সেন্স তার নিজস্ব সুরে প্রত্যেকের চৈতন্যকে জানান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু শুধু বলি দিচ্ছে। উইলের প্রাবল্যের জন্য সে বলিয়ান হতে পারছে না। তার ফলে উইল নানাভাবে বৃত্তির নিবৃত্তির অনুকূলে কমন সেন্সের সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে আপন গতিতে। পরিণতিতে দেখা যাচ্ছে ক্ষতিকর অ্যাকশনে তার সমাপ্তি ঘটছে। কাজটি যে ক্ষতিকর হলো সে নিজেও কিন্তু তা বুঝে নিল, কমন সেন্সই তাকে বুঝিয়ে দিল। কিন্তু প্রবৃত্তি আর পরিবেশের চাপে সে নিজেকে নিবৃত্তি করতে পারলো না। আজকের দুনিয়াতে এটাই বেশিরভাগ ক্ষেত্রে চলছে। কেউই প্রায় প্রবৃত্তিকে দমন করতে পারছে না। ফলে ইন্দ্রিয়ের তাড়নায় বেশিরভাগই দিকভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃত পথ আর খুঁজে পাচ্ছে না। বৃত্তির নিবৃত্তিও তাই কিছুতেই হার হচ্ছে না। দেহের ভিতরের বায়ু ঊর্ধ্বগামী হয়ে গেলে প্রচুর মল থাকলেও মলদ্বার দিয়ে মল আর বের হতে পারে না। বায়ু ঊর্ধ্বগামী হয়ে এমন চাপ দেয় যে ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে। প্রবৃত্তির তাড়নায় উইল বা ইচ্ছা শক্তির আচরণগুলিও অনেকটা সেই রকম। প্রবৃত্তির প্রভাব যখন খুব বেড়ে যায়, ইন্দ্রিয়ের তাড়নায় মানুষ তখন অন্ধ হয়ে যায়। তখন হিতাহিত জ্ঞান থাকে না, সমান গতিতে চলতে পারে না।
উইল বা চাহিদাটা সর্বাঙ্গে এমন প্রবল চাপের সৃষ্টি করে যে মনে হয় যেন কমন সেন্স ফেল করছে। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কমন সেন্স কখনো ফেল করে না। সে সব সময়ই সচেতন। তার গতির পথ ওই উইলের তীব্র চাহিদার চাপে সাময়িক রুদ্ধ হয়ে যায়। সে বুঝতে পারছে ইচ্ছাটাই অনিষ্টকারী, এটা সে সকলকে বুঝিয়েও দিচ্ছে। উইল বা প্রবৃত্তিকেও সংযত করা যায়, তার জন্য নিয়মিত চর্চা করতে হয়। নিয়মিত শারীরিক চর্চা করলে দেহের ভেতরকার বায়ুকেও আয়ত্তে আনা যায়। বায়ু তখন আর ঊর্ধ্বগামী না হয়ে স্বাভাবিকভাবেই নিম্নমুখী হয়ে পড়ে। বৃত্তির নিবৃত্তি সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। আমাদের কমন সেন্সকে বাড়িয়ে তোলার জন্য চর্চা করলে কমন সেন্সের প্রভাবেই উইল চালিত হতে থাকে। জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার প্রভাবে উইল যদি চালিত হতো এদেশের পরিস্থিতি তবে এরকম হতো না। কমন সেন্সকে জাগিয়ে তোলার জন্য বাড়িয়ে তোলার জন্য বুদ্ধিবৃত্তির গোড়ায় সার দেওয়ার জন্যই তো এত উপদেশ ও নির্দেশ, এত দল ও মিটিং, এত লেখাপড়া, শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানের চর্চা। বীজাকারে যে কমন সেন্স জাপ্য রয়েছে তাকে পরিস্ফুট করতে হবে। বীজ যাতে অঙ্কুরিত হয়ে ডালপালায় সুশোভিত হয়ে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে একটি ময়ূরে পরিণত হয় তার চেষ্টা করতে হবে। বীজাকারে যে কমন সেন্স প্রত্যেকের ভেতরেই রয়েছে তাকে জাগিয়ে তোলার জন্যই আজকের এত শাস্ত্র, এত গ্রন্থ, এত তত্ত্বের সৃষ্টি। এসবই আমাদের সজাগ করে দেওয়ার জন্য, বীজের পরিচর্যা করার জন্য। সূর্যের আলোয় যেমন গাছপালা সতেজ হয়ে ওঠে, ঠিক তেমনি জ্ঞানের আলোকে বুদ্ধির দীপ্তিতে আমাদের চেতনার বীজটি যখন সহস্রমুখী হয়ে সহস্র ধারায় প্রবাহিত হতে থাকবে তখনই আসবে সফলতা। আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া সবই চেতনাতায় ভরা, ভরপুর হয়েই রয়েছে সবকিছু। শুধু দিক দৃষ্টি থাকা চাই। এই পরিপূর্ণতাকেই বোধগম্য করতে হবে। দুধ হজম হলে শরীরের পক্ষে খুবই বলকারক, আবার সেই দুধই যদি বদহজম হয়ে যায় তবে তো সাংঘাতিক কথা। কমন সেন্সকে সরিয়ে রেখে নানা জনের নানা ইচ্ছা শক্তিকে জাগরিত করে সেই ইচ্ছাতেই তারা কাজ করে যাচ্ছে। এর ফলে নানাভাবে ইচ্ছা শক্তিরই প্রকাশ হচ্ছে। এই ইচ্ছাও এক ধরনের ব্যাধি। ইচ্ছাতে শুধু ইচ্ছাই বাড়ে। নেশায় যেমন নেশা বাড়ে ঠিক তেমনি তোমার ইচ্ছা শক্তিকে যেদিকে চালাবে সেদিকেই তা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে তা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যখন ইচ্ছা পূরণের কথা ভেবে বৃহৎ ক্ষতির কথা আর ভাবনায় আসবে না। তাই ইচ্ছা শক্তিকে শুধু স্বার্থ সিদ্ধির কাজেই প্রয়োগ করলে চলবে না, সমাজের বৃহত্তর স্বার্থের কাজে লাগাতে হবে। এছাড়া দেশের দুর্গতি দূর হবে না। রাম নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম নারায়ণ রাম।